এই তথ্যগুলা পুনরায় মানুষকে দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। যে কোনো গ্রিন কার্ড পেতে হলে কোনো প্রকার টাকা পয়সাও খরচ হবে না, এন্ড দিস ইজ দ্য ভেরি ইজিয়েস্ট ওয়ে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার আপনাকে ইউ ভিসা অর্থাৎ ভিকটিম ভিসা সবার একটা কমন ধারণা যে বিয়ে করলে এখানে গ্রিন কার্ড হবে, বাট দ্যাটস নট ট্রু। গ্রিন কার্ড পাওয়ার খুব সহজ উপায়, এই বিষয়টি দিয়ে আমি শুরু করতে চাই। কোন কোন উপায়ে একজন যখন গ্রিন কার্ড চাচ্ছেন তিনি আসলে কোন কোন উপায়গুলো বেছে নিতে পারেন যেটি তার জন্য খুব সহজ হবে? Sure. So yeah, thank you so much for the opportunity. Yes, আজকে অত্যন্ত চমকপ্রদ একটা তথ্য দেব, সেটা হচ্ছে সাইটটি প্রসেস আছে। এই সাইটটি প্রসেসে যে কোনো গ্রিন কার্ড পেতে হলে কোনো প্রকার টাকা পয়সাও খরচ হবে না, এন্ড দিস ইজ দ্য ভেরি ইজিয়েস্ট ওয়ে। নাম্বার ওয়ান হচ্ছে, যদি আপনি কোনো ইউএস সিটিজেনকে বিবাহ করেন, বাংলাদেশ থেকে বা বহির্বিশ্বের যে কোনো জায়গা থেকে লিগেলি যদি এসে থাকেন এবং যুক্তরাষ্ট্রের কোনো নাগরিককে বিবাহ করেন, সেক্ষেত্রে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং যুক্তরাষ্ট্র থেকেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অর্থাৎ I-485 ফাইল করে এখানে গ্রিন কার্ড পেতে পারেন। এটা হলো নাম্বার ওয়ান এবং ইজিয়েস্ট ওয়ে। সেকেন্ড হলো ক্রাইম ভিকটিম। যদি আপনি যুক্তরাষ্ট্রে এসে কোনো ক্রাইমের বা অপরাধের শিকার হন, সে অপরাধের তদন্তে বিচার আইনের শাসন প্রতিষ্ঠায় এবং এই অপরাধীকে ধরে এবং অপরাধীকে শাস্তি বিধান করে যুক্তরাষ্ট্রের আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাকে আপনি সহযোগিতা করে থাকেন এবং পুলিশ ডিপার্টমেন্ট এবং সরকারি সংস্থা যদি সেটা সার্টিফাই করে, সেক্ষেত্রে ক্রাইম ভিকটিম হিসেবেও আপনি গ্রিন কার্ড পেতে পারেন। এটা হলো সেকেন্ড পদ্ধতি। নাম্বার থ্রি বলবো বাই দি অ্যাক্ট। সেটা হচ্ছে যারা যুক্তরাষ্ট্রে জানুয়ারি 1971 আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, সে আইন এখনো বলবৎ আছে। যদি কেউ থেকে থাকেন এখনো যে এসেছিলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন যে কোনো ভাবে, সড়ক পথে, নৌ পথে, বর্ডার ক্রস করে, যেভাবে এসে থাকেন, জানুয়ারি 1972 আগে যদি প্রবেশ করে থাকেন, তারা এখানে সহজে গ্রিন কার্ড পাবেন। অল ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ কেম হিয়ার অন অর বিফোর জানুয়ারি 1st, 1972। সর্বশেষ হচ্ছে জুবিনাইল গার্ডিয়ানশিপ। জুবিনাইল গার্ডিয়ানশিপ প্রসেসটা হচ্ছে এইরকম, যারা অপ্রাপ্ত বয়স্ক 21 বছরের নিচে, যাদের বয়স, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বা কারো মাধ্যমে পিতামাতার সাথে আসছেন, বর্ডার ক্রস করে আসছেন, আসার পরে ওয়ান অফ দি প্যারেন্টস যদি তাকে নেগলেক্ট বা অ্যাবিউজ করে যুক্তরাষ্ট্রে রেখে চলে যায়, সে অ্যাবান্ডন চাইল্ড জুবিনাইল গার্ডিয়ানশিপ স্টেট কোর্ট থেকে গার্ডিয়ানশিপ নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে গ্রিন কার্ড পেতে পারেন। এটা হলো চতুর্থ পদ্ধতি। সো এই পদ্ধতিগুলো অনেকে জানা আছে বা অনেক ল ফার্ম অনেকে জানে, কারণ যুক্তরাষ্ট্র হচ্ছে মেল্টিং পট। এখানে নিউ ইয়র্ক সব প্রগ্রেসিভ স্টেটগুলোতে প্রচুর বাংলাদেশি এভরিডে আসতেছে। আজকে যেটা আমরা বলছি নতুন তথ্য, কালকে এটা পুরান হচ্ছে, কারণ কালকে আবার প্রচুর মানুষ আসতেছে। সেজন্য এই তথ্যগুলা পুনরায় মানুষকে দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, যাতে করে যারা শুনে নাই, যারা জানে নাই, তারা যেন সে ওয়াকেফাল হয়। অ্যাগেন 4 ওয়েজ, 60 পদ্ধতিতে গ্রিন কার্ড পাবেন বিনা খরচে। সেটা হচ্ছে ভিকটিম অফ এ ক্রাইম, মেরিড টু ইউএস সিটিজেন, অ্যাক্ট জানুয়ারি 1, 1972, এবং যারা অপ্রাপ্তবয়স্ক পিতামাতা কর্তৃক পরিত্যক্ত বা অ্যাবান্ডন হয়েছেন, তারা গ্রিন কার্ড পেতে পারেন এই 60 পদ্ধতিতে। ব্যাক টু ইউ আপনাকে। আমরা 4টি পদ্ধতির কথা শুনলাম। আমি একটু আপনার 2 নাম্বার পদ্ধতিটাকে একটু পয়েন্ট আউট করতে চাই। আমার এই বিষয়ে আসলে বেশ কিছু বিষয় ছিল যেগুলো একটু পরিষ্কার হব, আমার মনে হয় দর্শকরাও এই বিষয়গুলো জানতে চাইবেন। আপনি বলছিলেন যে ভিকটিম অফ ক্রাইম যারা হবেন তাদের জন্য একটা পদ্ধতি হতে পারে গ্রিন কার্ড নেওয়া। সেই ক্ষেত্রে যিনি ভিকটিম তার সাথে যিনি ক্রাইম করবেন তাকেও কি, মানে অভিযুক্ত ব্যক্তিকেও কি গ্রিন কার্ডধারী কিংবা সিটিজেন হতে হবে, নাকি যে কোনো ক্ষেত্রেই আসলে সম্ভব? যে কোনো ক্ষেত্রে, যদি যুক্তরাষ্ট্রে যেমন ফুড ডেলিভারি দিচ্ছেন, যুক্তরাষ্ট্রে যেমন আপনি কর্মস্থল থেকে রাত্রে 3টে বা 2টায় বাসায় ফিরছেন, অথবা কোথাও কোনো কর্মস্থলে কোনো দুর্বৃত্ত কর্তৃক আপনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং আহতদেরকে
পুলিশ শনাক্ত করেছে, সেখানে আপনি আইডেন্টিফাই করতেছেন ওদেরকে। এই যে পুরো প্রসেসে পুলিশ ডিপার্টমেন্টকে যে আপনি যদি সহযোগিতা করে থাকেন, তখন পুলিশ ডিপার্টমেন্ট আপনাকে সার্টিফাই করবে যে দিস ইন্ডিভিজুয়াল ভিকটিম ওয়াজ ভেরি হেল্পফুল টু প্রমোট জাস্টিস, টু ফাইন্ড দি ভিকটিম, টু ফাইন্ড দি অ্যাকিউজ পারসন অর্থাৎ পারপিট্রেটর, এবং যে অপরাধীকে ধরতে, অপরাধীকে বিচারে সোপাদ্য করতে এবং বিচারের সম্মুখীন করতে যে সহযোগিতা করেছেন, সেই জন্য সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার আপনাকে ইউ ভিসা অর্থাৎ ভিকটিম ভিসা আবেদন করে আপনি এখানে যুক্তরাষ্ট্র থেকে গ্রিন কার্ড পেতে পারেন। জি, এন মজুমদার, আরেকটা বিষয় একটু জানবো। আপনি বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড নেয়ার যে বিষয়টি সেটির কথা বলছিলেন। এই ক্ষেত্রে আমরা দেখি যে অনেকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন। যিনি আসলে গ্রিন কার্ডের জন্য বিয়ে করছেন তিনিও দেখা যায় অনেক সময় শুধুমাত্র গ্রিন কার্ডটাকে সামনে রেখেই আসলে তিনি বিয়ে করেন। আবার অনেক সময় দেখা যায় যে গ্রিন কার্ড আছেন এবং আরেকজনকে গ্রিন কার্ড পাইয়ে দিবেন এই আশ্বাস দিয়ে আসলে টাকার বিনিময়ে বিয়ে কিংবা ডলার এক্সচেঞ্জের বিনিময়ে বিয়ে, এই ধরনের ঘটনাও কিন্তু অহরহ ঘটছে। এই ক্ষেত্রে আসলে পরবর্তীতে ধরা পড়ার একটা শঙ্কা থাকে, সেই ক্ষেত্রে পরবর্তীতে কি ধরনের শাস্তি হতে পারে? ভেরি সিরিয়াস ক্রাইম। যদি সরকারের কাছে প্রমাণ হয় যে আপনি শুধুমাত্র টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, কোনো ভালোবাসা নাই, এই জন্য বিয়ে করেছেন, সেক্ষেত্রে $250,000 জরিমানা এবং জেল হতে পারে। সেটা আইনি বিধান রয়েছে এবং প্রত্যেকটা ফর্মে সে পেনাল্টির কথা বলা হয়েছে। তবে বিয়ে করার আগে আপনাকে দেখতে হবে যাকে বিয়ে করছেন সে স্বামী বা স্ত্রী, সেটা লিজিটিমেট পারসন কিনা, সে ইতিপূর্বে বিয়ে করেছে কিনা, ইতিপূর্বে প্রতারণা করেছে কিনা, আপনার সাথে অপারেশন করবে কিনা, আপনি সেটা জেনে শুনেই বিয়ে করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় একটা রাফশিট বলা হয়, যাকে বিয়ে করছেন তার রাফশিট যদি আপনি রান করেন, সেখানে বুঝতে পারবেন সে যদি কেউ কনভিক্টেড ফেলন হয়ে থাকে, যদি কেউ আগে কোথাও বিয়ে করছে ওটাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করে থাকেন, বিভিন্ন ভাবে এটাকে স্ক্রিনিং করা যেতে পারে। স্ক্রিনিং না করে বিয়ে করা ভেরি ভেরি ডেঞ্জারাস। তবে যদি আপনি দেখাইতে পারেন যে আপনার কাগজপত্র আছে, আপনি মহিলাকে বিয়ে করেছেন বা ছেলেকে বিয়ে করেছেন, তার লিজ আছে, একসাথে ব্যাংক অ্যাকাউন্ট আছে, একসাথে জয়েন্ট ট্যাক্স রিটার্ন আছে, ইন্স্যুরেন্স আছে, একসাথে প্রচুর ছবি আছে, সুতরাং মোস্ট অফ দি টাইম বিবাহের কেসগুলা অ্যাপ্রুভই হয় বা প্রতারণার সংখ্যা, ফ্রডের সংখ্যা অত্যন্ত কম। তবে আমাদেরকে কেয়ারফুল হতে হবে বিফোর ইউ টেক দ্য রিস্ক। অলসো যারা পায়ে হেঁটে বা বর্ডার ক্রস করে আসছেন, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে এখান থেকে গ্রিন কার্ড পাবেন না, তারা আবার স্বদেশে ফেরত দিয়ে লিগেলি এন্ট্রি থাকতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। ইদানিং প্রচুর মানুষ আসার পরেই তারা খপ্পরে পরে তারা একজনকে বিয়ে করায় পয়সার বিনিময়, এখানে হয়ে যাবে বিয়ে। আবার সবার একটা কমন ধারণা যে বিয়ে করলে এখানে গ্রিন কার্ড হবে, বাট দ্যাটস নট ট্রু। সেটা অলওয়েজ কিন্তু সত্য না, আনলেস অল আদার ক্রাইটেরিয়া যদি মিট না করেন। সুতরাং থ্যাংক ইউ আপনাকে এই ইস্যুটা তুলে ধরার জন্য। ফ্রড থেকে অ্যালার্ট থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাতে করে আপনি দালালের বা খপ্পরে পরে আমও না যায়, সালাও না যায়, আপনি টাকাও গেলেও কারও পাইলেন না, সেখানে অত্যন্ত দুর্গতির সম্মুখীন হতে পারে। সেই ব্যাপারটা আমরা উল্লেখ করতে চাই। বর্ডার ক্রস করে যারা এসেছেন কিংবা এখানে আসলে দালালের খপ্পরে পড়েছেন কিংবা কোনো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আপনি বলছিলেন যে পরবর্তীতে আবার নিজ দেশে ফেরত গিয়ে আবার আসতে হবে। নিজ দেশে যদি ফেরত যায় সেই ক্ষেত্রে আবার পুনরায় আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির শঙ্কা থাকে কিনা? হবে না। এই জন্য নির্দেশে আপনি এমনিতে চলে যাবেন না। নির্দেশে যাওয়ার আগে 601A ওয়েবার একটা অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি নিশ্চিত আপনি আসতে পারবেন। সেখানে বলাই আছে আপনি শুধুমাত্র বাংলাদেশ থেকে পুলিশ ভেরিফিকেশন নিয়ে কনসুলার প্রসেসিং হয়ে এখানে ঢুকবেন, এখানে ভিসা পিও সব দিয়ে যাবেন। সুতরাং এটা ভেরি সেফ পদ্ধতি যদি আপনি পারমিশন পেয়ে গিয়ে থাকেন। আর যদি পারমিশন না নিয়ে যদি দেশে এমনি চলে যান, সেখানে আপনার ফিরে আসতে প্রচুর জটিলতার সৃষ্টি হবে। জি, আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে যুক্ত আছেন। ফেসবুকে সালমা সাকি তিনি একটি প্রশ্ন করেছেন, আসলে বাংলাদেশে ঢাকা এম্বাসি বন্ধ খোলা এবং ভিসা দেওয়ার যে প্রক্রিয়া সেটি আসলে বর্তমানে বন্ধ রয়েছে, সেই সংক্রান্ত তিনি একটি প্রশ্ন করেছেন। যদিও এটা আসলে আইনের বিষয় যতটা না, তার থেকে অনেকখানি হচ্ছে যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার হচ্ছে পলিসিগত বিষয়। তারপরেও মোহাম্মদ এন মজুমদার, আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনি, আসলে এই ধরনের ঘটনা যখন ঘটে, এম্বাসি বন্ধ হয়ে গেছে, আপাতত ভিসা
দেয়া হচ্ছে না, ডেট পাওয়া যাচ্ছে না, এবং যারা অ্যাপ্লাই করছেন তারা 1 বছর 1.5 বছর পরে যে ডেট পাচ্ছেন, এরকম একটা পরিস্থিতি যখন হয় আসলে পরবর্তীতে কি হয়, সমাধানটা আসলে কোথায়? এটা অল ডিপেন্ড করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে। বাংলাদেশ যখন পরিস্থিতি যখন শান্ত হবে, অফিস আদালত কাজকর্মের পরিবেশ আসবে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট অত্যন্ত ক্লোজলি মনিটরিং করে, কারণ সেফটি ফার্স্ট, পাবলিক সেফটি। মানুষ যদি সেফ না থাকে সেক্ষেত্রে ভিসার অ্যাপ্লিকেশনের জন্য গিয়ে যদি মানুষ মারা যায়, তার সাথে ভিসা অ্যাপ্লিকেশন জন্য ওই দিন অফিস খোলা না রাখাই যুক্তিসঙ্গত বলে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট মনে করবে। তো সুতরাং বাংলাদেশে যখন কারফিউ থাকে তখন তো আর এমবাসি খোলা থাকে না। এবং এমনকি সহিংসতার মাত্রা যখন অতিরিক্ত হয়েছিল, যখন ভেরি সিরিয়াসলি এমন অবস্থা ছিল, শত শত মানুষ এই দেশে চলে এসেছিল, বিভিন্ন দেশ সাইড চলে এসেছিল। 5ই আগস্টের পূর্বে সপ্তাহখানিক আগে দেশের বিরাজমান অবস্থায় আমরা প্রত্যক্ষ করেছি, এখানে অনেক সাথে ডেলি কথা হয়, যে যারা আসছে তারা বলছে তারা অনেকটা অনুমান করছিল যে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে, সরকার পতন হবে, সামথিং সিরিয়াস হবে। সেজন্য বিশেষ করে যারা সরকারপন্থী ছিল, তাদের দলীয় কর্মী বাহিনী ছিল, এদের অনেকেই এবং সাধারণ পাবলিকও ভয়ে, অত্যাচারের ভয়ে বা কোনো সহিংসতার ভয়ে দেশ ত্যাগ করেছিল। তো ওই সময় ডিপার্টমেন্ট অফ স্টেট ডেলি, ইউএস এমবাসি ডেলি আমাদেরকে ইমেল দিত যে আজকে কালকে এই জন্য অফিস বন্ধ, কালকে সহিংসতার আশঙ্কা আছে, পরশু সংসদ ঘেরাও, এরপর দিন গণভবন ঘেরাও। এই ধরনের কার্যক্রম চলাকালীন এমবাসি বন্ধ ছিল, বর্তমানে প্রক্রিয়া বন্ধ আছে। তবে যাদের ইন্টারভিউ ছিল তারা প্রত্যেকে কিন্তু আবার পুনরায় রিস্কেডিউলিং ডেট পাচ্ছেন, এবং যারা পান নাই তারাও পাবেন। সুতরাং এটা শঙ্কার কিছু নেই। যদি আপনার লয়ার থাকে, লয়ারের কাছে আপনার ইমেল আসবে। যদি লয়ার না থাকে, আপনার ইমেল যদি দেওয়া থাকে যেটা, সেই ইমেল আসবে। এবং অনেকে বলছে তারা টেক্সট মেসেজ পাচ্ছে এমবাসি থেকে যে আপনার ডেট চেঞ্জ হয়েছে। সুতরাং ডেট পাবেন। আনফর্চুনেটলি এটা আমরাও দুঃখিত, আমরাও লজ্জিত, আমরাও বিব্রত, কারণ আমাদের দেশের এই পরিস্থিতির কারণে অনেক ইমিগ্রেন্ট কমিউনিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই জন্য কারণ আমরা ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারছি না, এবং তাদের কাঙ্ক্ষিত ইন্টারভিউগুলো হচ্ছে না, তাদের ইমিগ্রেন্ট লোকগুলো আসতে পারছে না। মানুষ অনেক দিন, অনেকে 12 বছর থেকে 15 বছর পর্যন্ত ওয়েট করতেছে। সেই ওয়েটের পরে যখন ইন্টারভিউ ডেট পাইছে, সেটা দেশের পলিটিক্যাল টার্মোয়েলের কারণে চেঞ্জ হয়ে গেছে বা ডেট আবার আসবে। এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আমি গত 35 ইয়ার বিভিন্ন সময় দেখছি এইগুলো একসময় পরিস্থিতি শান্ত হবে, ওই আবার এমবাসি খুলবে। যুক্তরাষ্ট্র অলওয়েজ লুকিং ফর দি বেস্ট ইন্টারেস্ট অফ দি পিপল, গণমানুষের কল্যাণে যুক্তরাষ্ট্র সবসময় কাজ করবে, এই আমার বিশ্বাস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।